ফাঁসির কার্যকর থেকে বেঁচে গেলেন সুব্রত বাইন। অতবার কি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার সঙ্গে থাকা সহযোগী মোল্লা মাসুদকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছেন দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, নেওয়া হয়েছে রিমান্ডে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সফল ব্যবসায়ী, একজন সফল উদ্যোক্তা। বিশ্বজুড়ে এগুলার সুনাম আছে, পুরান কথায় যায় না। তবে সম্প্রতি তিনি একটা নতুন ব্যবসা শুরু করছেন। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ফাঁসি কার্যকর। তারেক রহমান, হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলমকে হত্যার টার্গেট ছিল। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। দর্শক, তাহলে আমরা দেরি না করে চলুন আমরা সারা বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত খবরগুলো লাইক করে দেখতে থাকি। গ্রেফতার হয়েছেন দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, নেওয়া হয়েছে রিমান্ডে। তার বিরুদ্ধে দেশে অসংখ্য টার্গেট কিলিং এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে সম্পৃক্ততার অভিযোগ আছে। এবার রিমান্ডে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সুব্রত। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন রিমান্ডে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলার পরিকল্পনা, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে যোগাযোগ, বিদেশি প্রশিক্ষণ সহ বিস্তৃত আন্তর্জাতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সুব্রত বাইন স্বীকার করেন ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে কমান্ডো প্রশিক্ষণ দিয়েছে। শুধু তাই নয়, রয়ের হয়ে তিনি দুবাই ও নেপালে দায়িত্ব পালন করেছেন বলেও জানান। সুব্রত স্বীকার করেন বাংলাদেশে একাধিক টার্গেট কিলিং মিশনে অংশ নিয়েছেন তিনি। এমনকি যুক্তরাজ্যে অবস্থানরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশন তাকে দিয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়ের পক্ষ থেকে তার কাছে পাঠানো হয়েছিল একটি অত্যাধুনিক স্যাটেলাইট ফোন, যা এসেছে তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের মাধ্যমে। এই ফোন ব্যবহারের মাধ্যমে দেশের ভেতর ও বাইরে গুরুত্বপূর্ণ যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন সুব্রত। এর আগে সুব্রত বাইনের সম্পৃক্ততা এবং টার্গেট কিলিং সহ বিস্তারিত তথ্য প্রকাশ করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের। সূত্র অনুযায়ী 2001 সালে সরকারের ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম আসার পর সুব্রত ভারতে পালিয়ে যান। যশোরে ভাড়া বাসায় তার স্ত্রী সন্তানদের রেখে তিনি নিয়মিত কলকাতা যেতেন এবং সেখান থেকে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. 2007 সালে ভারতীয় প্রশাসনের ধরপাকড় শুরু হলে তিনি আলী মোহাম্মদ নামে ভুয়া পাসপোর্টে সিঙ্গাপুর ও চীনে পালিয়ে যান। পরে রয়ের সহায়তায় চলে যান দুবাই। সেখানে বিলাসবহুল জীবনযাপন শুরু করেন এবং মাফিয়া নেতা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান। 2023 সালের ফেব্রুয়ারিতে ভারতের এসটিএফ তাকে কলকাতায় গ্রেপ্তার করে বাংলাদেশে হস্তান্তর করে। পরে র্যাব সদর দপ্তরে নেওয়া হলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও একজন কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেশের জনপ্রিয় শীর্ষ এক রাজনৈতিক নেতাকে হত্যার গোপন মিশনে পাঠানোর পরিকল্পনা করেন। সুব্রত রাজি হলে তাকে স্নাইপার রাইফেল ব্যবহার সহ বিভিন্ন টার্গেটিং ট্রেনিং দেওয়া হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সুব্রতকে মুক্তি দেওয়া হলে তিনি আবারও সক্রিয় হন এবং পুনরায় যোগাযোগ স্থাপন করেন রয়ের সঙ্গে। সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশে স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে। আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে পলাতক আওয়ামী শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটনের। এসব বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জাতীয় দৈনিক যুগান্তরকে বলেন, সুব্রত বাইন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা যেসব তথ্য দিয়েছে সেগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে তদন্ত চলমান থাকায় আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করছেন। ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার সঙ্গে থাকা সহযোগী মোল্লা মাসুদকেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেশের অপরাধ জগৎ দীর্ঘদিন ধরে একাধিক শীর্ষ সন্ত্রাসীর দখলে ছিল, যাদের প্রভাব রাজধানীর রাজপথ থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত। কথিত 7 স্টার বাহিনীর প্রধান ছিলেন সুব্রত বাইন। পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাত্রী সুব্রত বাইন। বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বন্দী ছিলেন। সুব্রত বাইনের আদি নিবাস বরিশালের আঘলজোড়া থানার জোবারপাড় গ্রামে। তার বাবা বিপুল বাইন ছিলেন এনজিওর গাড়ি চালক। মা ও 3 বোনকে নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় থাকতেন। পরিবারের বড় সন্তান সুব্রত বাইনের জন্ম 1967 সালে হলি ফ্যামিলি হাসপাতালে। বরিশালে অক্সফোর্ড মিশন স্কুল নামে খ্রিস্টান মিশনারি স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন সুব্রত। পরে ঢাকার শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে ভর্তি হয়ে সেখান থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে সেখানকার এক নেতার সঙ্গে পরিচয়। তখন থেকেই বইয়ের বদলে হাতে ওঠে অস্ত্র।
খুব অল্প দিনেই মগবাজারে সন্ত্রাসী চক্র গড়ে তোলেন সুব্রত। 1993 সালের দিকে মধুবাজার এলাকার সবজি ব্যবসায়ীকে খুন করে পুলিশের তালিকায় নাম ওঠে তার। এর কিছুদিন পরে মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয়। এরপরই সুব্রত বাইনের নাম গণমাধ্যমে শিরোনাম হয়। সুব্রত বাইন পরে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির নেতাও হন। সেই পরিচয়ে শুরু করেন চাঁদাবাজি। 1991 সালে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় সুব্রত বাইন অপরাধ জগতে আরও শক্তিশালী হয়ে ওঠেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের লোক। একবার মগবাজারের মধুবাগ মাঠে তার জন্মদিনের উৎসব হয়। ওই উৎসবে সরকার দলীয় অনেক নেতা হাজির হওয়ার পর সুব্রত বাইন রাতারাতি তারকা সন্ত্রাসী বনে যান। সে সময় যুবলীগের লিয়াকতের কবল থেকে মগবাজার এলাকা নিয়ন্ত্রণে নেন সুব্রত। এরপর 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডারের নেতৃত্ব দেন সুব্রত। এছাড়া মগবাজারের রফিক, সিদ্ধেশ্বরীর খোকন সহ বেশ কয়েকজন তার হাতে খুন হন। ওই সময় রমনা, মগবাজার, কাউরান বাজার ও মধুবাগ এলাকায় গোলাগুলি ছিল নিত্যদিনের ঘটনা। এভাবে খুব অল্প সময়ে রাজধানীর দক্ষিণাংশের একটি বড় অংশে নিয়ন্ত্রণ চলে আসে সুব্রত বাইনের হাতে। তার বিরুদ্ধে সে সময় কমপক্ষে 30টি মামলা ছিল। 1997 সালে নয়াপল্টনের একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের এসি আকরাম হোসেন গ্রেফতার করেন সুব্রত বাইনকে। বছর দেড়েক জেলে থাকার পর জামিনে বেরিয়ে যান। সুব্রত জেলে থাকার সময় তার স্ত্রী গ্রুপেরই এক সদস্যের প্রেমে পড়েন। জেল থেকে বেরিয়ে ঘটনা জানার পর সুব্রত নিজেই স্ত্রীকে সেই যুবকের সঙ্গে বিয়ে দেন। পরে 1999 সালে কুমিল্লায় বিউটি নামের এক নারীকে বিয়ে করেন সুব্রত। তবে বিয়ের কয়েক বছর পরেই বিউটিকে ডিভোর্স দেন। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর নাম ও তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এই তালিকার প্রথম নামই ছিল সুব্রত বাইনের। তার নামে ইন্টারপোলেও নোটিশ দেওয়া হয়। এরপর সুব্রত ঢাকা ছেড়ে কলকাতায় ঘাঁটি গাড়েন। পশ্চিমবঙ্গের নদিয়া জামেলা নামে এক নারীকে বিয়েও করেন সুব্রত। ভারতে গিয়ে সেখানে জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সুব্রত। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 2008 সালের 11 অক্টোবর কলকাতা পুলিশ তাকে আটক করে। জামিন পেয়ে দুবাই চলে যান। সেখান থেকে ফিরে কলকাতার এক চিত্রনায়িকার কাছে চাঁদা দাবি করে কলকাতা পুলিশের টাস্কফোর্সে ধাওয়া খান সুব্রত। টাস্কফোর্সের তাড়া খেয়ে নেপাল সীমান্ত শহর কাকরভিটে ঢুকে পড়েন এবং নেপালি পুলিশের হাতে গ্রেফতার হন। প্রথমে তাকে পূর্ব নেপালের ভাদ্রপুর এবং পরে জমুকা কারাগারে নেওয়া হয়। 2012 সালের 8 নভেম্বর সেই কারাগারে 77 ফুট লম্বা সুড়ঙ্গ কেটে পালিয়ে যান সুব্রত। আবার কলকাতায় আসার কয়েকদিন পর 27 নভেম্বর বউবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কলকাতার জেলেই ছিলেন। কলকাতায় থাকার সময় সেখানে বসেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন সুব্রত বাইন। সড়ক ও জনপথের বড় বড় ঠিকাদারি কাজ ভাগাভাগি করতেন। সেই চাঁদার টাকায় নদিয়ায় 50 বিঘা জমি সহ একটি বাগান বাড়ি কেনেন। এছাড়া ঢাকা ও কলকাতার ব্যবসায়ীদের টাকা আদায়ের কাজটি করতেন তিনি। কলকাতার ব্যবসায়ীদের পাওনা টাকা ঢাকার কোনো ব্যবসায়ীর কাছে আটকে গেলে সুব্রতর লোকজন তা আদায় করে দিত। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের পরিবার আগে থাকতো রাজধানীর মগবাজারে। পরে তারা গাজীপুরের উবাই হারবাই ছায়াপাড়ায় 5 কাঠা জমি কিনে বাড়ি করেন। এখন সেখানেই থাকেন সুব্রত বাইনের বাবা বিপুল বাইন ও মা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সফল ব্যবসায়ী, একজন সফল উদ্যোক্তা। বিশ্বজুড়ে এগুলোর সুনাম আছে, পুরান কথায় যায় না। তবে সম্প্রতি তিনি একটা নতুন ব্যবসা শুরু করছেন। আর ব্যবসাটার নাম হচ্ছে কলা ব্যবসা। গ্রামীণ কলা ব্যবসা ওইরকম কোনো ব্যবসা না, অথবা গ্রামীণ ব্যাংকের আন্ডারে কলা ব্যবসা ওইটাও কোনো ব্যবসা না, ওইরকম না। ব্যবসাটা ভিন্ন। যেই কলা সবাই দেখার সুযোগ নাই, তবে অনেকে চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছেন। একটা অদৃশ্য গায়েবী কলা। কলাটার নাম হচ্ছে সংস্কার কলা। আমাদের বিএনপি নেতাদের ধৈর্য কোন লেভেলে চ্যুতি ঘটছে নিশ্চয়ই বুঝতে পারছেন। ফুমাইরা উড়াই দেওয়া, পিসাব করে উড়াই দেওয়া এনসিপির বক্তব্যগুলা। আর ডক্টর মোহাম্মদ ইউনুসও তিনিও বিএনপিকে নিয়ে এমন লেভেলেই আসলে গুতা মেরে আসছেন যে বিএনপির জায়গা থেকে বিএনপি সর্বোচ্চ ভদ্র লেভেলে যে সকল কথাগুলো বলা যায় ওইগুলা দিয়ে এই সম্ভবত ওনাকে কাউন্টার করছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সমস্যা কি? ডক্টর ইউনুস রে বিএনপি বলতেছে আপনি মানে রিজনেবল ইস্যু দেখান যে হ্যাঁ এই কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না। ওনার কাছে কি কারণ আছে? বিএনপির বক্তব্য, অন্তর্বর্তী সরকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে সংস্কারের নামে কেবল কলা দেখাচ্ছেন। তার মানে এই কলার নাম কি? সংস্কার কলা। তবে এটা কালার কেমন, সাইজ কেমন, খাইতে কেমন মিষ্টি, অদৃশ্য কলা খাওয়া যাবে না। তারপরেও কোন কলার টেস্ট আমরা ভাববো সেটাও একটা ইস্যু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে যার বক্তব্যে মোটামুটি সরকার ইফেক্টেড হচ্ছেন, এবং ডক্টর ইউনুসের যারা ন্যারেটিভ প্রস্তুতকারক আছেন তাদেরও সবার টার্গেট কিন্তু এই সালাউদ্দিন আহমেদই। নির্বাচন নিয়ে যখন নানান আলোচনা দেশে বিদেশে ঘটছে, ঠিক এই সময়ের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলছেন সংস্কারের এই নাটক কতবার উদ্বোধন করবেন। প্রথম দফায় উদ্বোধন, তারপর দ্বিতীয় দফায় আবার, এখন তৃতীয় দফায় আরেকটা উদ্বোধন। এটি আসলে সংস্কারের নামে কলা দেখানো ছাড়া আর কিছু না। প্রধান উপদেষ্টা 2 জুন মানে আগামীকালকে আরেক দফা সংলাপের আহ্বান জানিয়েছেন। তো তিনি বলছেন আমরা আগেই বলছি যা আলোচনা হয়েছে সব একত্র করে জাতির সামনে উপস্থাপন করেন, কিন্তু আপনারা শুধু আনুষ্ঠানিকতা করছেন, সংলাপে ডাকছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। 2 জুন আবার নতুন করে আলোচনার কি প্রয়োজন? তার বক্তব্য হচ্ছে সংস্কারের চেয়েও বড় অগ্রাধিকার হওয়া উচিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা,
ফ্যাসিস্টদের বিচারের দাবি এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের আগের প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে। আপনারা বলছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এখন আবার পিছু হটলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। খেয়াল থাকার কথা, শেখ হাসিনা সরকার পতনের পর যখন ডক্টর ইউনূস এবং তার সরকার শপথ গ্রহণ করলেন, তখন সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলছিলেন যে 18 মাসের মধ্যেই নির্বাচন হবে। সরকারও তখন 18 মাসেরই কথাই বলছিলেন। এরপর ধাপে ধাপে সংস্কারকে ছোট সংস্কার, বড় সংস্কার, প্যাকেজ, বিএনপির বক্তব্য, এগুলো প্যাকেজ, এগুলো হচ্ছে এক ধরনের ধোঁয়াশা ক্রিয়েট করা। বিএনপি মনে করছে এখানে টোটালি এনসিপি নামক ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট যে দলটি, সেই দলটিকেই সময়, তারপর হচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে জনসমর্থন কিছুটা হলেও হারাচ্ছে। বিএনপির দাবি তারা মিডিয়া ট্রায়ালেরও শিকার হচ্ছেন। এগুলো করে বিএনপির বিরুদ্ধে একটা গণমত তৈরিরও সুযোগ দিচ্ছেন এই অন্তর্বর্তী সরকার। আসলে সংস্কার বলতে এখানে কোনো কিছু হচ্ছে না, যেটা হচ্ছে এটা একটা অদৃশ্য কলা। এই কলা দেখানো বন্ধ করতে বলেছে বিএনপি। গতকালের একটা টক শোতে একজন রাজনৈতিক নেতার একটা মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে দারুণ কিউরিয়াস ডিবেট শুরু হয়েছে। আমি প্রায় বলি যে ঝগড়াঝাটি না হয়ে গেলে, বা খানিকটা ঝগড়াঝাটি মাঝে মাঝে হতেও পারে, মানে ঝগড়াঝাটি না হয়ে গেলে ডিবেট আমাদের জন্য খুব হেলদি। এগুলোর মাধ্যমে আসলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা আসলে ধীরে ধীরে ঢুকবো। মানে কারো কারো কাছে তর্ক বিতর্ক দেখলেই ভালো লাগে না, আমি মনে করি এটা ভুল। এটা আমরা দীর্ঘদিন স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় থাকার কুফল। আমরা তর্ক করব, বিতর্ক করব, ইভেন মাঝে মাঝে ঝগড়াও করব। যাই হোক, গতকাল ঘটনাচক্রে এই শোটাতে আমি, গতকাল না গত পরশু আসলে, এই শোটাতে আমিও একজন আলোচক হিসেবে ছিলাম। ঠিকানায় খালেদ মহিউদ্দিন শোতে আমার সাথে ছিলেন এবি পার্টির প্রেসিডেন্ট জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, খানিকটা ডিবেটও করেছি, কিন্তু মঞ্জু ভাই সেখানে একটা তথ্য দিয়েছেন যে তথ্যটাই এই ডিবেটের সূত্র, এবং অনেকে রেসপন্ড করছেন, অনেকে বলছেন তারা এটা জানেন, কেউ কেউ প্রতিবাদ করেছেন। যাই হোক, মঞ্জু ভাই যেটা বলেছেন আমি সহজে বলি, সেটা সহজ করে তিনি বলেছেন জামায়াত এবং এনসিপি উভয়ে বিএনপির সাথে আলোচনা করে আসন ভাগাভাগির চেষ্টা করেছিল, এবং সেই চেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি বলেই, তারা সফল হতে পারেননি বলেই তারা এখন নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা সৃষ্টির চেষ্টা তাদের দিক থেকে, সেটা তারা করছেন। কথাটাকে আমরা উল্টোভাবে যদি বলি, তার মানে হচ্ছে এই ধরনের একটা আসন সমঝোতা যদি হয়ে যায়, তাহলে তারা নির্বাচন থেকে তাদের ব্যারিয়ার তুলে নেবেন। যদিও তারা সবাই বলেন আমরা কেউ নির্বাচনের বিপক্ষে না, আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে এটা হতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, মুখের কথাই যদি সবারটা মেনে নিতে হয়, তাহলে সারা পৃথিবীতে কোনো পলিটিক্যাল কমেন্ট্রি থাকে না, তাই না? উনি তো এটা বলেছেন, সুতরাং আমরা তার উপরে বিশ্বাস এনে মেনে নেব। শেখ হাসিনা বলছেন এটা, সো এটাই বিশ্বাস করে নেওয়া দরকার ছিল। উত্তর হচ্ছে না, রাজনীতিতে রেটারিক্স থাকে, ওর মধ্য থেকে খবর বের করে নিতে হয়। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এনসিপি নির্বাচন ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে ধরনের বিএনপির এক্সপেকটেশন আছে সেটা হতে দিতে চায় না। অ্যাজ মাচ অ্যাজ পসিবল তারা পেছাতে চায়, মানে জুন তো বটেই, পারলে আমার কাছে মনে হয় আরও। জামায়াতও তার অবস্থান মাঝে মাঝেই এমন করছেন, তাতে বোঝা যায় যে তারাও চান নির্বাচনটা অন্তত পেছনে, মানে বিএনপির সাথে এই ডিসেম্বরের ক্ষেত্রে অ্যালাইন্ড নন। আর মঞ্জু ভাইয়ের যে মন্তব্য আছে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এই আলাপটা আসলে দীর্ঘদিন থেকে পলিটিক্যাল স্ফিয়ারে আছে, মানে আমি কখনোই আসলে ওনার কাছে শুনেছি, তার কাছে শুনেছি দিয়ে গোপন খবর পেয়েছি। আমি জার্নালিজম করি না এখানে, ফলে কারো সূত্র থেকে পাওয়া কোনো কিছু আমি এক্সপোজ করি না। আমি নিজেও এই ধরনের কথা শুনেছি, কিন্তু এখন যেহেতু জনাব মঞ্জু এটা বলেছেন, এবং এটা নিয়ে অনেকেই, যেমন আমরা দেখলাম এনসিপির মুখ্য সংগঠকদের একজন জনাব হাসনাত আবদুল্লাহ একটা স্টেটাস দিয়ে এটার প্রতিবাদ করেছেন। একইভাবে অনেকে লেখার চেষ্টা করেছেন যে তারা এটা জানেন এবং সেটাই আসলে প্রধান কারণ। দ্যাটস ভেরি অ্যালার্মিং যদি এটা হয়, কারণ যদি সেটা প্রধান কারণ হয়ে থাকে, তাহলে সাথে সাথে যে প্রশ্নটা আসবে, তখন আমি অনুষ্ঠানে থামিয়েই মঞ্জু ভাইকে এই প্রশ্নটা করেছিলাম, তাহলে এই যে সরকার যা করছেন, অ্যাপারেন্টলি মনে হয় নির্বাচনটা ডিসেম্বরে তারা রাখতে চাইছেন না, সেটা প্রধান উপদেষ্টার বক্তব্য খুবই ক্লিয়ার। তাহলে কি তারা এই জামায়াত এবং এনসিপির হয়ে এমন কিছু করছেন কিনা? যাই হোক, আমরা একটু এইদিকে আসি। এখন প্রশ্নটা হচ্ছে জামায়াত, আমরা দুটোকে নিয়ে কথা বলবো, এনসিপিকে একটু বেশি গুরুত্ব দিয়ে বলবো সময় নিয়ে, কিন্তু জামায়াতের কথাটাকে একটু বলে নিতে চাই। জামায়াতকে এই ধরনের একটা সমঝোতা চাইতে পারে? আমার কাছে মনে হয় চাইতে পারে। মানে তাহলে প্রশ্ন আসবে, বাংলাদেশে তাহলে বিরোধী দল কি হবে? আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টিও কতদূর কি নির্বাচন করবে জানি না, তারা এখনো নিষিদ্ধ হয়নি, কিন্তু একটা চেষ্টা আছে, এবং একটা বিশেষ উদ্দেশ্যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার চেষ্টা হবে বলে আমি বিশ্বাস করি। কেন, আমি সেটা নিয়ে দ্রুতই কথা বলবো। তো যাই হোক, তাহলে বিরোধী দল কি হবে? এই হাইপোথিসিস তাহলে কেউ দিতে পারেন যে বিএনপি তো অলরেডি ডিক্লেয়ার করেছে তারা ক্ষমতায় আসলে একটা জাতীয় সরকার করবে, তাহলে এবার জাতীয় সরকারের মতো করে এবার ঠিক বিরোধী দল নেই, পার্লামেন্টে আগেই কাজটা হবে। বিএনপি বলছিল সরকার তৈরি হবে, তারপর তারা বিভিন্ন দল থেকে সংখ্যা টংখ্যা কার কত হয়েছে সেটা না দেখেও তারা সরকারের অংশ করবেন। আমরা বুঝতে পারি যে তারা বিভিন্ন দল থেকে যারা অল্প সিটি পাবেন, তাও সেটা হয়তো বিএনপির সাথে সমঝোতা করে তাদেরকেও তারা মন্ত্রী করবেন, এরকম তাদের বক্তব্য অন্তত যেন তারেক রহমান একাধিকবার বলেছেন, বহুবার বলেছেন, তাই এটা এরকম মনে হতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে, যেটা জরুরি কথা, জামাত এইটার ক্ষেত্রে কি হতে পারে, জামাতকে কি করা দরকার? আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে জামাতের নিজের উচিত একা নির্বাচন করা, এবং বিএনপির উচিত কোনোভাবেই জামাতকে সাথে না নেওয়া। বিএনপি এবার তার এই লাক্সারি করা সম্ভব, কারণ এবার কোনো টাফ প্রতিদ্বন্দ্বিতা সে পড়ছে না। আগে যেমন হতো হাড্ডাহাড্ডি লড়াই হতো আওয়ামী লীগের সাথে, তখন জামায়াতের প্রত্যেকটা সিটে যে পরিমাণ ভোট আছে সেটা খুবই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে আমাদের সামনে হাজির হতো। এবার আর সেটা নেই। জামায়াতের সাথে যদি জামায়াত ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করে, বিএনপির যদি কোনো বেশ কিছু সিটে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়িয়েও যায়, ভোট কাটাকাটি হলেও জামাতের সিটও এমন কিছু হবে না যে বিএনপির ভয় পাওয়ার আছে। কিন্তু এতে লাভ যেটা হবে সেটা হচ্ছে জামাতের অবস্থানটা কি, ভোটটা কি, কত পার্সেন্টেজ পপুলার ভোট আছে, কোন সিটে তার ভোট কেমন, তার সিট পাওয়ার সক্ষমতা কতটা আছে, এগুলো সবগুলো ভবিষ্যতের রাজনীতি বুঝতে বিএনপিকে এবং সারা দেশকেই সাহায্য করবে। জামাতকেও সাহায্য করার কথা, জামাত এটাই করার কথা ছিল, কিন্তু জামাতের একটা ভীতি আছে বলে আমি ধারণা করি। সেটা হচ্ছে এই, জামাত একটা ইলিউশন তৈরি করার চেষ্টা করেছে যে তারা বিরাট দল হিসেবে হাজির হবে, তারা বহু সিট পাবে। আমি দেখেছি যারা পলিটিক্সের খোঁজ খবর রাখেন, বোঝার চেষ্টা করেন, এমন বহু মানুষও জামাত অনেক সিট পেয়ে যাবে, 50 সিটের বা তারও বেশি সিট, 60-70 সিট পেয়ে যাবে ধরনের আলাপ করেন। আমি একেবারেই মনে করি না। আমাদের সিট ভোটের পপুলার ভোটের পার্সেন্টেজ বাড়তে পারে, 2-3-4% আগের তুলনায় বাড়তে পারে, কিন্তু তাতে আসলে সিট হবে না, কারণ সিট হওয়ার জন্য যে পরিমাণ থ্রেশহোল্ড ক্রস করতে হয় সেটা তারা করতে পারবেন না। ফলে জামাত যদি দেখে তারা একক নির্বাচন করে তাদের, ধরলাম আমি মনে করি না জামাতের চেয়ে বেশি সিট পাবে, আমি নিজেও আসলে এটা আমার ধারণা, কারণ আমিও বা বাংলাদেশে বহুদিন নির্বাচন হয় না, আমরা জানি না জামাতের অবস্থা কি। আমি মনে করি না জামাত 15 সিটের বেশি পাবে, আরও যদি বাড়িয়েও ধরি 20 সিট পাবে। তো যে দলটার ব্যাপারে হাইপ তৈরি হয়েছে তারা এবার বিরাট কিছু করে ফেলবে, সেই দল 20 সিট পাওয়া কিন্তু তার পলিটিক্যাল ফিউচারের জন্য ক্ষতিকর। তার চেয়ে বিএনপির সাথে আসন সমঝোতা করে যদি 50টা সিট জিতে দিতে পারে তাদের জন্য ভালো, তারা ভাবতেই পারে এভাবে। আবার এনসিপির কথা এবার আসি। এনসিপি আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতি আসলে করতে হয় বিরোধী দলে থেকে। আমার কাছে কেন যেন মনে হয় আমি যদি এনসিপির এই জায়গায় থাকতাম, এনসিপি এবার নির্বাচনে পার্টিসিপেট না করাই সবচেয়ে ভালো হতো। ইয়াস, আমি মনে করি মাত্র যদি জুনেও নির্বাচন হয়, 1.5 বছর, তাদের দল গঠিত হওয়ার 1.5 বছরের মধ্যে তারা একটা ইলেকশনে যাবেন, এবং এই ইলেকশনে তারা ভালো করার কোনো কারণ নেই। যদি জোড়াতালি দিতে যান, এখন তারা কী করবেন আমরা জানি না। যেমন ধরুন তাদের একটা কৌশল হতে পারে একটু ভালো করার জন্য আওয়ামী লীগের লোকজন যারা আছেন, আওয়ামী লীগ তো পার্টিসিপেট করছে না, তাদের কাউকে নেওয়া, বিশেষ জায়গায় আওয়ামী লীগের পকেট আছে সেখানে, অথবা বিএনপি যারা নমিনেশন তার দল থেকে পাননি তারা গিয়ে এনসিপিতে জয়েন করে নমিনেশন নিলেন। এই ক্ষেত্রে বিএনপি লোকজনকে নিতে আবার এনসিপির খুব বেশি টেনশন হওয়ার কথা না, সমালোচনাও খুব বেশি হবে না, আওয়ামী লীগের নিয়ে সমালোচনা হতে পারে। যদি এসব করেন তাহলে তাদের কিছু সিট পাওয়ার হয়তো সম্ভাবনা থাকে, কিন্তু এতে রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। তারপরও তারা যদি নির্বাচন করতে চান খুব ভালো ফল আসবে না। কিন্তু ওই যেটা হলো, তারা ক্ষমতার কাছে চলে গিয়েছিলেন, তাদেরকে ক্ষমতার কাছে প্রধান উপদেষ্টা নিয়ে গিয়ে তাদের এই ক্ষতিটা করেছেন বলে আমি মনে করি। তাদের এখন ক্ষমতা ছাড়া চলবে না। এখন প্রশ্নটা অন্য জায়গায়। আমরা ধরে নিলাম এক ধরনের সমঝোতা হলো এবং তাদেরকে সিট ছেড়ে দেওয়া হলো। এখন নতুন করে যারা আসবেন, আবারও বলছি, যারা প্রতিষ্ঠিত বিএনপি বা আওয়ামী লীগ নেতা নন, যাদের অলরেডি যথেষ্ট কাজ করার নেই, এনসিপিতেই যারা আছেন, এনসিপির যাদেরকে আমরা দেখি বিভিন্ন টকশোতে বা পরিচিত যারা আছেন মুখ, আমার প্রশ্ন অন্য জায়গায়। ধরে নিলাম বিএনপি তাদেরকেও সিট ছেড়ে দিলেন, এবং সংখ্যা কুড বি এনিথিং, 20, 25, 30 যাই হোক, ছাড়া হলো। এখন এনসিপির আনকোরা নেতারা নির্বাচনে দাঁড়ালেন, এবং ওই নির্বাচনে আমরা ধরে নিলাম বিএনপি ধানের শীষ দেবে না, কিন্তু বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেল। বিএনপি তাদেরকে বহিষ্কার করলো, যেহেতু তাদের কথা শোনা হয়নি, মানে বিএনপির কথা তারা শোনেননি। আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা আমি পার্সোনালি অনেকে করে দেখেছি, কারণ আমি দেখেছি প্রচুর সিম্প্যাথাইজার্স আছেন এনসিপির যারা মনে করে এদের বেশ কয়েকজন অন্তত পার্লামেন্টে যাওয়া দরকার। তখন আমি এই প্রশ্নটা করেছি যে বিএনপির যদি বিদ্রোহীরা দাঁড়িয়ে যায়, একটা এলাকায় ধরলাম বিএনপির শক্তির বিচারে প্রতি সিটে আমরা দেখবো 8-10 জন করে নমিনেশন চান, তবে একটা সিরিয়াল করলাম 1 থেকে 10 শক্তির বিবেচনায়, তার জনপ্রিয়তা, তার সাংগঠনিক শক্তি, ফিনান্সিয়াল পাওয়ার সব মিলে 10 নম্বর যিনি হবেন সিরিয়ালে, ধরলাম তিনি নির্বাচনে দাঁড়ালেন, এবং এনসিপির কোনো একজন নেতা, যাদেরকে আমরা চিনি, নাম বলছি না, দাঁড়ালেন। তারা কি ওই 10 নম্বর ক্যান্ডিডেটের সাথে জিতবেন? বিএনপির বিদ্রোহী প্রার্থী, উনি ওনার অন্য মার্কা নিয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন? আমার কাছে উত্তর হচ্ছে না, উনি জিতবেন না। একটা উপায় হতে পারে, আওয়ামী লীগ মানে বিএনপির সাথে একসময় যুগপৎ আন্দোলন যারা করেছে, গণতন্ত্র মঞ্চ বা অন্যান্য 12 দল যারা আছে, তারা অনেকেই জিতবেন, কারণ তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। এনসিপি তো নিশ্চয়ই ধানের শীষ নিয়ে নির্বাচন করবে না। তো তাহলে তাদেরকে জিতাবানোর পথটা কি, তাদেরকে পার্লামেন্টে আনার পথটা কি, আমি জানি না। তাহলে কেউ কি এটা মনে করছেন যে তাদেরকে এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতিয়ে আনতে হবে? তাদেরকে ছেড়ে দেওয়ার পরও যদি না যেতেন, তাহলে তাদের পার্লামেন্টে আসাটা কীভাবে এনশিওর করা যায়? আমি আসলে জানি না, সত্যিই জানি না। কারো যদি মনে হয় আমার এই ব্যাপারে, বিশেষ করে স্পেসিফিক এই পয়েন্টটা যদি মনে করেন যে কেউ দ্বিমত করেন, বা কারো যদি মনে হয় কোনো আইডিয়া আছে, আমাকে একটু জানাবেন প্লিজ। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এইরকম কোনো কিছু ভালো হবে না।
একটা সবাই সবার মতো করে গেলেন। এরপর কি দাঁড়ালো? বিরোধী দল হলো, আমরা ধরে নিলাম এবার এভাবে জিতে গেলেন, জামাতের অনেকজন, এনসিপির অনেকজন গেলেন। যাওয়ার পরে পার্লামেন্ট তৈরি হলো এবং পার্লামেন্টে এরপর বিরোধী খেলা হলো, তাই না? কারণ জামাতের ওখানে জামাত নিজের মার্কায় করুক, জামাতের মার্কা নিয়ে ডিবেট আছে, আমরা জানি ওইটা ঠিক হোক বা অন্য কোনো মার্কা আসুক, সেই মার্কা নিয়ে করুক, এনসিপি তার মার্কা নিয়ে করুক, কিন্তু আমরা তো সবাই জানি এই সিটগুলো বিএনপি ছেড়ে দিয়েছিল, এখানে তার ক্যান্ডিডেটস ছিল না। 24-এর যে আমিডামি নির্বাচন, সত্যিকার অর্থে এটা আমিডামি নির্বাচন, শুধু স্বামী নেই আর কি, এবার ভারত নেই। সো আমিডামি নির্বাচন হলো, এই আমিডামি নির্বাচনের পরে পার্লামেন্টে একটা বিরোধী খেলা হবে, কী লাভ হবে আসলে? তার চাইতে বিএনপি যদি পূর্ণ শক্তিতে ফাইট করে, জামায়াত তার পূর্ণ শক্তিতে ফাইট করে, সে 15টা বা 20টা সিটও যদি পায়, সে বিরোধী দল জেনুইনলি দাঁড়াবে। এবং এনসিপি যদি তাত্ত্বিকভাবে বলছি, আমি আশা করি তারা মাইন্ড করবেন না, তারা একটা সিটও পাবেন কিনা আমার সন্দেহ আছে যদি ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করেন। সেই ক্ষেত্রে তাদের যাই পান নাও পান, বিরোধী রাজনীতি তারা করতে পারবেন। আমরা সোফার দেখছি তারা বিরোধী হিসাবে বিএনপির বিরোধিতায় কখনো হয়তো মাত্রাতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে পড়ছেন, অ্যাটাকিং হয়ে পড়ছেন, এছাড়া তারা খারাপ করছেন না। বিএনপি ক্ষমতায় আসলে আমরা নিশ্চিত থাকতে পারি বিএনপি অনেক ভুল করবে, অনেক সমস্যা করবে এবং সেগুলো নিয়ে চমৎকার দুর্দান্ত বিরোধী রাজনীতি হতে পারে। এনসিপি সেই রাজনীতি করে গড়ে উঠবে পরের বছর, পরের যে নির্বাচন, সেটাই তারা অনেক ভালো কিছু করার সম্ভাবনা আছে। আমি মনে করি, আমি নিশ্চিত নই এরকম কোনো আলোচনা আছে কিনা, তবে আমিও খুবই রিলায়েবল সোর্স থেকে জানি যে এই ধরনের আলোচনা চলছে। আমি সোর্স নিয়ে কথা বলি না, যেহেতু মঞ্জু ভাই বলেছেন, তার সূত্রেই যেহেতু একটা ডিবেট শুরু হয়েছে, তাই আজকে বলতে গেলাম। এইটা আসলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য আদৌ খুব ভালো কিছু হবে না। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আরেকটি কথা বলতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল রাজনৈতিক খবর, আপডেট খবর সবার আগে দেখতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।